আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু। গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত ৫। গোপনে ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি সংকটাপন্ন বলেছে জাতিসংঘ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ২০ ডিসেম্বর মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায়, চলতি বছরের মাঝামাঝি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেল আবিব। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসাবে দেখছেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে। সূত্রগুলো জানায়, ২৯ ডিসেম্বর ফ্লোরিদার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরতে পারেন নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ শুধু ইসরায়েলের জন্য নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা সহযোগিতা। গাজা সিটির তুফা এলাকায় একটি স্কুল-ভিত্তিক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সন্দেহজনক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজা মাটায়ার্স স্কুলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফা এলাকায় অবস্থিত। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ইয়েলো লাইনের পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা হুমকি দূর করতে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা ওই এলাকায় হতাহতের দাবির বিষয়ে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, অসংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যতটা সম্ভব ক্ষতি কমাতে কাজ করি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার আওতায় ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইনের পূর্বে অবস্থান নিয়েছে। তবে অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতি নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছে, আর মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন, ইসরায়েল ও হামাস উভয়ই প্রক্রিয়াটি বিলম্বিত করছে। ইসরায়েলের কুখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় $2.3 বিলিয়ন অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। ফরাসি অনুসন্ধানী গণমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন এ তথ্য প্রকাশ করেছে। খবর মিডল ইস্ট আইয়ের। প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও ক্রেতা দেশের নাম গোপন রেখেছিল এলবিট সিস্টেমস। ইন্টেলিজেন্স অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সেই ক্রেতা দেশটি সংযুক্ত আরব আমিরাত। এলবিট সিস্টেমস ইসরায়েলের অন্যতম শীর্ষ সামরিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। তারা উন্নতমানের ড্রোন প্রযুক্তি, বিমানভিত্তিক সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে। প্রতিবেদন অনুযায়ী ইউএই এলবিটির জেই মিউজিক নামের অত্যাধুনিক বিমান সুরক্ষা ব্যবস্থা কিনেছে। এই প্রযুক্তি লেজার ভিত্তিক সিস্টেম ব্যবহার করে ভূমি থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। চুক্তির আওতায় এসব সিস্টেম ইউএইর ভেতরেই উৎপাদন করা হবে, যা একটি যৌথ প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে। জানা গেছে, এরই মধ্যে ইসরায়েলি সরকারের অনুমোদন পেয়েছে চুক্তিটি। ফরাসি গণমাধ্যমটি জানিয়েছে, চুক্তিটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে ৮ বছর। এটি ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি চুক্তি।
তবে প্রতিরক্ষা প্রযুক্তির সংবেদনশীলতার কারণে চুক্তির বহু তথ্য এখনও গোপন রাখা হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম এই চুক্তির তীব্র সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এ ধরনের অস্ত্র বিক্রি বেসামরিক জনগণের ক্ষতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সহায়তা করতে পারে। এদিকে আমিরাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন মিলিশিয়াকে সমর্থন দিয়ে আসছে, যারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এর মধ্যে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্সেস অন্যতম। 2020 সালে তথাকথিত আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকেই ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো ইউএইতে সক্রিয়ভাবে কাজ করছে। এলবিট সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে আবুধাবিতে তাদের প্রতিনিধি কার্যালয় খুলেছে। পাশাপাশি ইউএই বিনিয়োগ করেছে ইসরায়েলি অ্যান্টি ড্রোন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান থার্ড আইতেও। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের পর ঘোষিত এক নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই এই চুক্তির খবর সামনে এলো। ওই যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়েছে, তবে তারা অস্ত্র বিক্রিতে অনেক ধাপে গিয়েছে। সম্প্রতি জার্মানির কাছে $3.5 বিলিয়ন এরো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং রোমানিয়ার কাছে $2.2 বিলিয়ন স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে দেশটি। এবার একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিনছে ইসরায়েলের বড় অস্ত্র। ইসরায়েলের বর্বরতায় স্থবির হয়ে পড়া গাজা অঞ্চলে দুর্ভিক্ষ কেটে গেছে বলে জানিয়েছে বৈশ্বিক খাদ্য সংকট পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি। তবে সামনে আরও বাজে পরিস্থিতি আসন্ন ভেবে শঙ্কা দেখছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার 19 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির পর মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহ কিছুটা বাড়ায় পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে আইপিসি সতর্ক করে বলেছে, যদিও দুর্ভিক্ষ আপাতত কাটিয়ে ওঠা গেছে, তবুও গাজার পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটপূর্ণ। সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে যদি আবার যুদ্ধ শুরু হয় এবং মানবিক ও বাণিজ্যিক সরবরাহ বন্ধ হয়, তাহলে 2026 সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত পুরো গাজা উপত্যকা পুনরায় দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে। 4 মাস আগে সংস্থাটি জানিয়েছিল, গাজার প্রায় 5,14,000 মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 1/4 দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে। সে সময়ের সেই মূল্যায়ন ইসরায়েল প্রত্যাখ্যান করেছিল। গাজায় দুর্ভিক্ষ কেটে যাওয়ার কথা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দুর্ভিক্ষের আশঙ্কা আপাতত নেই, তবে পরিস্থিতির উন্নতি ভীষণভাবে অনিশ্চিত। তিনি বলেন, এখন অনেক বেশি মানুষ ন্যূনতম খাদ্য পাচ্ছে না, চাহিদা অনুযায়ী সরবরাহ আসছে না। তবে আগেরবারের মতো এবারও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অধীনস্থ সহায়তা সমন্বয়কারী সংস্থা কোগাট দাবি করেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন 600 থেকে 800টি ট্রাক গাজায় প্রবেশ করছে। এর প্রায় 70% খাদ্যপণ্য। তবে হামাস এই দাবিকে অস্বীকার করে জানিয়েছে, প্রতিদিন 600 ট্রাক গাজায় প্রবেশ করছে এই তথ্য সঠিক নয়, বাস্তবে এর চেয়ে অনেক কম সহায়তা পৌঁছচ্ছে। শুক্রবার আইপিসির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কোগাট অভিযোগ করে, সংস্থাটি ভূমির বাস্তব চিত্র ভুলভাবে উপস্থাপন করেছে। কোগাটের দাবি, প্রতিবেদনে তথ্য সংগ্রহে গুরুতর ঘাটতি রয়েছে এবং এমন কিছু সূত্রের ওপর নির্ভর করা হয়েছে যা গাজায় প্রবেশ করা মানবিক সহায়তার পূর্ণ চিত্র তুলে ধরে না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইপিসির প্রতিবেদনে যেটুকু দেখানো হয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সহায়তা গাজায় প্রবেশ করছে। মন্ত্রণালয়ের দাবি, চলতি বছরের জুলাইয়ের পর থেকে গাজায় খাদ্যপণ্যের দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বারবার বলছে, গাজার মতো ছোট ও জনবহুল এলাকায় প্রয়োজনের তুলনায় এখনও পর্যাপ্ত সহায়তা ঢুকছে না। তাদের অভিযোগ, ইসরায়েল প্রয়োজনীয় অনেক সামগ্রী গাজায় প্রবেশে বাধা দিচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, খাদ্যের কোনো ঘাটতি নেই। দখলদার দেশটির দাবি, সমস্যা মূলত খাদ্য বিতরণে অব্যবস্থাপনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।